আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় ৩ সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর পুরোপুরি সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। শুক্রবার সকাল ৮টা থেকে শোধনাগারটির উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগে। এর আগে সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি ট্যাঙ্কার গত বুধবার দুপুরে কুতুবদিয়া অ্যাঙ্করে পৌঁছায়। বৃহস্পতিবার রাত থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরান চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের সরবরাহের সংকট দেখা দিলে এপ্রিলের মাঝামাঝি থেকে শোধনাগারটির কার্যক্রম পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ে। বৃষ্টিতে সুনামগঞ্জে জলাবদ্ধতায় নষ্ট হয়েছে অন্তত ২০,১৬০ হেক্টর পরিমাণ জমির ধান। পানিতে তলিয়ে যাওয়া জমির ধান কিছুটা কেটে তুলতে পারলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। উকিলা হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমদ। আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের উকিলা হাওরের পাড়ে। এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে ছোট ছোট নৌকা করে হাওরে যে ডুবে থাকা ধান সেটি কৃষকরা কাটার চেষ্টা করছেন। এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে প্রায় ৮০% সুনামগঞ্জ জেলার ধান কর্তন হয়েছে এবং এইরকম জলাবদ্ধতায় আবদ্ধ রয়েছে প্রায় ২০,০০০ হেক্টর জমির ধান। যদি বলি যে সেই ক্ষতির পরিমাণ প্রায় টাকার পরিমাণে প্রায় ২০০ কোটি টাকা। এখন পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত কৃষক জেলা প্রশাসন এবং কৃষি অফিসের সমন্বয়ে তালিকা করা হচ্ছে, সেখানে প্রায় ৫০,০০০ কৃষকের প্রাথমিক তালিকা করা হয়েছে। এই যে কৃষকরা ডুবন্ত ধানগুলো কেটে আনছেন সেগুলো কিন্তু তারা অভিযোগ করছেন যে ন্যায্য দামে বিক্রি করতে পারছেন না। সরকারি যে ক্রয়ের মূল্য রয়েছে ১৪৪০ টাকা, তারা আসলে সেখানে বিক্রি করতে পারছেন না, কারণ অন্যান্য বছরের যে নীতিমালা থাকে আর্দ্রতা এবং গুণগত মান, সেই একই নীতিমালা কিন্তু এখনো বহাল রয়েছে। তবে এবার কৃষকরা বৈরী আবহাওয়ার কারণে জলাবদ্ধতা তলিয়ে যাওয়ার কারণে ধানের যেই মাপ রয়েছে, আর্দ্রতা রয়েছে, সেটি হচ্ছে নীতিমালার সাথে মিলছে না। তো কৃষকরা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে আসলে ব্যাপারীদের কাছে কম মূল্যে বিক্রি করতে হচ্ছে, যার কারণে তারা যে ন্যায্য মূল্য সেটি পাচ্ছেন না। একদিকে শ্রমিক সংকটের কারণে অতিরিক্ত মূল্য দিয়ে শ্রমিক দিয়ে ধান কাটাতে হচ্ছে, অন্যদিকে কম দামে ধান বিক্রি করে তারা অনেকটা লসের সম্মুখীন আছেন। আমার সাথে একজন কৃষক রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো যে আসলে আপনারা কিভাবে ধানগুলো কাটছেন এবং সার্বিক বিষয় একটু জানাবেন যে মূল্য পাচ্ছেন কিনা। আমরা তো ধান কাটাছি ১,০০০ টাকা রুজি দিয়া কাটিয়া, তো এখন আমরা ধানের দাম তো আর তেমন বেশি পাইতেছি না। তো দর্শক, সুনামগঞ্জে হাওরের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এবার চরম ভোগান্তিতে রয়েছেন। একদিকে অতিরিক্ত মূল্যে ধান ক্রয় করে সেই ধান তুলে শ্রমিক দিয়ে সেই ধান আবার বিক্রি করতে হচ্ছে কম দামে। অনেকেই বর্গা চাষি রয়েছেন যারা মালিককেও ধান দিতে হচ্ছে, অনেকে এই সময়টাতে কিন্তু শ্রমিকের মূল্য পরিশোধ করে থাকেন এই ধান বিক্রি করে। তবে এবার ধানের মূল্য কম থাকায় শ্রমিকরা কৃষকরা অনেকটাই দুর্ভোগে আছেন। তো সুনামগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাঙালি জাতির ইতিহাসে ২৫শে বৈশাখ আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প ও দর্শন প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ এমনভাবে মিশে আছেন যে তার জন্মদিন বাঙালির এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। আকাশ ভরা সূর্য তারা। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সার্ধশত বছর আগে যে রবি কিরণের আবির্ভাব হয় তার দীপ্তি এখনও পৃথিবী জুড়ে। রবীন্দ্রনাথ কেবল বাঙালির কবি নন, তিনি হয়ে ওঠেন বিশ্ব মানবের মুক্তির দূত। যখনই পৃথিবীতে ঘৃণা আর সংকীর্ণতার মেঘ জমে, তখনই তিনি শুনিয়েছেন অভয়ের বাণী। রবীন্দ্রনাথের দৃষ্টিতে দেশপ্রেম কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদে সীমাবদ্ধ ছিল না, তাঁর প্রেম ছিল অখণ্ড মানবতার প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত সেই আনন্দবাদী ধারার, অর্থাৎ যিনি মনে করতেন সাহিত্যের মধ্য দিয়ে লেখক এক ধরনের আনন্দ অনুভব করেন এবং তার মধ্য দিয়ে নতুন সৃষ্টি তৈরি হয়। এটা তার কাছে মনে হলো প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। তিনি তখন বলাকা কাব্য লিখছেন এবং দেখছেন যে মানুষের এই পৃথিবী ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। তখন তিনি মনে করছেন যে এই যুদ্ধ থামানো সম্ভব নয়, এই সংঘাত অনিবার্য। তখন তিনি বলছেন যে এই ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে, আর সেই সৃষ্টির সব কিছু গড়ে তুলবে নতুন এক মানুষ, নতুন প্রজন্ম।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকটে বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আসলে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় সংকটের সমাধান দিয়ে যান। প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে দাঁড়িয়েও বারবার ফিরে আসতে হয় তার কাছেই, কারণ তিনি যন্ত্রের নয় মানবতার জয়গান গেয়েছেন। ১৬৫তম জন্ম জয়ন্তীতে তার প্রাসঙ্গিকতা কেবল উৎসবের আয়োজনে নয়, বরং তার দর্শন নিজেদের শুদ্ধ করে নেওয়ার মধ্যে। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তার প্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন বিভিন্ন ধর্মের মধ্যে নানা রকম আচারাদি আছে এবং আনুষ্ঠানিকতা আছে, এর মধ্যে পার্থক্যও আছে, কিন্তু ধর্মের যে মূল ঐক্য, তার মধ্যে যে মানবতা, এটাকেই তিনি প্রধান করে দেখেছেন। তিনি গীতাঞ্জলির মধ্যে লিখছেন, এই যে আলো, এই যে বাতাস, এই যে মাটি, এই যে আকাশ, এ সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রাণ। ফলে তার ধর্মবোধের মধ্যে যেটাকে আমরা বলি মোটা দাগে অসাম্প্রদায়িকতা, সেটা আমরা প্রবলভাবে দেখতে পাই। বিশ্বকবি বাঙালির কাছে অতীতের কোনো মহিরুহ নন, তিনি আজও সমান প্রাসঙ্গিক ও ভবিষ্যতের পথদ্রষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারি বাড়িতে চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী উৎসব। শুক্রবারের অনুষ্ঠানমালায় রয়েছে নাচ, গান, আলোচনা সভা, আবৃত্তি ও নাটক। এ উপলক্ষে সকাল থেকে দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত কাছারিবাড়ি প্রাঙ্গণ। জন্মবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে পুরো শাহজাদপুরে বিরাজ করছে উৎসবের আমেজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এম এ মুহিত সহ অতিথিরা। এ বিষয়ে জানাতে এখন সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম শিশির। কথা বলবো তার সঙ্গে। শিশির, 3 দিনের এই অনুষ্ঠানে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় সিরাজগঞ্জে এবছরও কিন্তু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়িতে কিন্তু অনুষ্ঠানমালা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, খনিজ এবং যে মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি এই 3 দিন মালার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে এখানে নাচ, গান এবং যে অনুষ্ঠানমালাগুলো রয়েছে আজকে সারাদিন ব্যাপী সেই অনুষ্ঠানমালাগুলো চলবে। আপনারা জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের এই কাছারিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1897 সাল পর্যন্ত এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি আমাদের ছোট নদী, উপন্যাস, গল্প, সারা বিভিন্ন কবিতা কিন্তু এখানে তিনি লিখেছেন এবং এখানকার কিন্তু অধিকাংশ জমিদারি কিন্তু তিনি দেখাশোনা করেছেন। সেই জমিদারি কিন্তু তিনি দেখাশোনা করেছেন। এই রবীন্দ্রনাথের যে স্মৃতিবিজড়িত এই রবীন্দ্র বার্ষিকীর যে অনুষ্ঠান প্রতি বছরই কিন্তু আয়োজন করে থাকে এবং জমকলা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানগুলো শুরু হয় এবং এবছরও কিন্তু ব্যাপকভাবে অনুষ্ঠানমালা চলছে এবং এই উপলক্ষে কিন্তু রবীন্দ্র শুরু করে একবারে সাজসজ্জার রূপ কিন্তু ধারণ করছে এবং যারা আসলে রবীন্দ্র ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং সকাল থেকেই তারা এই রবীন্দ্র যে কবিতা সেগুলো কিন্তু উল্লেখ করছেন। আগামী 10টা ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে রবীন্দ্রনাথ কাছারিবাড়ি থেকে সর্বশেষ খবর। সুমনা। শিশির, ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত থাকার জন্য। কোরবানি ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন বরিশালের খামারিরা। চাহিদার বিপরীতে পর্যাপ্ত মজুদ থাকলেও গোখাদ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব কোরবানির বাজারে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 10 উপজেলায় ছোট বড় খামারের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও চলে পশুপালন। তাদের মূল লক্ষ্য কোরবানির ঈদকে ঘিরে ভালো লাভ করা। প্রতি বছর 2-4টি গরু শখের চুলায় পালি। এই 5টা গরুরে আমার মনে হয় মাসে
25,000 টাকার উপরে বিট আর বসি খাওয়াই। তবে বিদ্যুৎ সংকটে খামার পরিচালনায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। পাশাপাশি জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব কোরবানির পশুর দামের ক্ষেত্রে পড়বে বলে মনে করেন খামারিরা। খাবারের যে দাম নিয়ত করছি যে পালন করিয়া ভালো দামে বিক্রি করবো। সকাল বিকাল খাবার দেই, দুপুরে আবার গরু গোসল দেই, গরুর রোগ বেলা যেন না হয় এগুলো দেখাশোনা করি। স্টেরয়েড মানে কোনো হরমোন জাতীয় এগুলো কোনো ইউজ করি না। আমাদের যে গরু একদম ন্যাচারালি পদ্ধতিতে গরুগুলো মোটা তাজা করা হয়। পশুর হাটগুলোতে মনিটরিং এর জন্য 23টি মেডিকেল টিম কাজ করবে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। চাহিদা হলো 1,26,000 আর আমাদের অ্যাভেইলেবল আর কি প্রাপ্যতা হবে 1,29,000 গবাদি পশু আছে এবং প্রায় 3,000 গবাদি পশু আমাদের সারপ্লাস থাকবে। জেলায় ছোট বড় মিলিয়ে গরু ছাগলের খামার রয়েছে অন্তত 9,155টি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীতে প্রথমবারের মতো 2 দিন ব্যাপী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল সহ অন্তত 10টি দেশের প্রায় 550 সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI এর 25 বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে 12টি সেশনে দেশি বিদেশি 20 জন বিশেষজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকতা সহ গণমাধ্যমের সমস্যা ও তা থেকে উত্তরণ এবং জবাবদিহি বিষয়ে আলোচনা করবেন। সম্মেলনে 61 জন সাংবাদিক ফেলোশিপ অর্জনকারীরা তাদের সংবাদের ধারণা তুলে ধরবেন। উদ্বোধনী পর্বে বক্তারা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা, সুশাসন এবং গণমাধ্যম কর্মীদের ঝুঁকি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে এসব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে পেশাগত উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা। বাংলাদেশের সাংবাদিকতা পেশা অন্য সকল ক্ষেত্রে মানবাধিকারের পরিস্থিতির পাশাপাশি পেশাগত যে পরিবেশ সেটার উন্নয়ন ঘটবে। স্বাধীনতা বাংলা উন্মুক্ত স্বাধীনতা, উন্মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম মধ্যে যা বোঝায় সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই স্বপ্ন আমাদের আছে। দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে যেখানে অনেক ফসলই চাষে চ্যালেঞ্জের, সেখানে বিদেশি আম চাষ করে ভাগ্য বদলেছেন এক উদ্যোক্তা। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় 50 প্রজাতির আম চাষ করে বছরে লাখ টাকা আয় করছেন তিনি। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। বাগানে প্রবেশ করলেই দেখা মিলবে ডালে ডালে ঝুলে থাকা বেশ বড় আকৃতির আমের। কয়েকটির ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত। এগুলো থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই ও কিং অব চাকাপাত প্রজাতির। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুজবাড়িয়া গ্রামের এই বাগানে আরও রয়েছে ব্ল্যাকস্টোন, বানানা, মিয়াজাকি ও ব্রুনাই কিং সহ আরও নানা জাতের আম। দেশি প্রজাতির মধ্যে রয়েছে গোপালভোগ ও হিমসাগর। প্রায় 10 বছর ধরে আম বাগান করি। আম বাগানে আমার প্রায় 50টার মতো জাত আছে। চিয়াংমাই, চাকাবাদ, যত কালার আম আছে আমের ভিতরে সবচেয়ে আপনার চাকাবাদ মিষ্টি এবং সুস্বাদু। এইটি আপনার বেশি চলে। আমার এখানে 3 থেকে 400 টাকা কেজি বিক্রি হয়। এই কৃষি উদ্যোক্তার সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। আমিও দেখতে এসেছি যে আমিও এরকম একটা বাগান করব। এই আম গাছটায় যে আম আইছে, আবার এই মুকুলও আইছে, এটা বছরে 4 বার আম হয়। ভালো বিদেশি আম গাছ আছে, তাই আমি এটা নার্সারি করব, তাই আমি এখানে কলম সংগ্রহ করতে এসেছি। লবণাক্ত এলাকায় বিদেশি আম চাষের এমন সাফল্যকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। লবণাক্ত মাটিতে আমরা দেখছি যে আসলে আমের যে উৎপাদন সেটা বেশ ভালোই উৎপাদন আছে। বিশেষ করে আম্রপালি, হিমসাগর এই জাতীয় আমগুলোর যেমন দেশে চাহিদা আছে, বিদেশেও চাহিদা আছে। মোরেলগঞ্জ উপজেলার এ বাগানে রয়েছে বিদেশি জাতের অন্তত 50টি গাছ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশের পোল্ট্রি শিল্পের নতুন দিগন্তের সূচনা হলো স্যাশো হেনড্রিক্স জেনেটিক্স গ্রুপ ও কাজী ফার্মসের যৌথ উদ্যোগে গ্র্যান্ড প্যারেন্ট উৎপাদন ঘোষণার মধ্য দিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান কাজী ফার্মসের সঙ্গে এই কৌশলগত সহযোগিতার সেতু বন্ধন করে স্যাশো হেনড্রিক্স জেনেটিক্স গ্রুপ। অনুষ্ঠানে জানানো হয়, গ্র্যান্ড প্যারেন্ট প্রকল্প বাংলাদেশের বাজারে টেকসই সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করে পোল্ট্রি শিল্পের চাহিদা বিকাশে বড় ভূমিকা রাখবে। এমন প্রকল্প দেশের পোল্ট্রি শিল্পে দীর্ঘমেয়াদী মূল্য সংযোজন করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, দেশে প্রোটিনের চাহিদা পূরণে এমন উদ্যোগ মাইল ফলক হয়ে থাকবে। কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান এবং স্যাশা হেন্ড্রিক্স জেনেটিক্সের জেনারেল ম্যানেজার লরেন্স সালশেল, গ্লোবাল সেলস ডিরেক্টর এডওয়ার্ড পেরো ও কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি চার্জ দ্য অ্যাফেয়ার্স কুজ ডেসোক্ট্রা সহ পোল্ট্রি শিল্পের অংশীজনরা উদ্বোধনী আয়োজনে অংশ নেন। এমন প্রকল্প দেশের পোল্ট্রি শিল্পে দীর্ঘমেয়াদী মূল্য সংযোজন করবে। সরকারও মনে করছে দেশের পুষ্টি চাহিদা মেটাতে এ ধরনের প্রকল্প অনন্য। তাই তো বর্তমান সরকার পোল্ট্রি শিল্পের বিকাশে এই উদ্যোগের পাশে থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি প্রক্রিয়া এখনও টেবিলেই সীমাবদ্ধ। তেহরান থেকে দেয়া সর্বশেষ বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব পর্যালোচনা চলছে। এরই মধ্যে আবার নিজ জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কিছু বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর ও দেশটির হরমুজগান প্রদেশের সিরিক শহরে হামলা চালানোর অভিযোগ ইরানের। এসব হামলাকে কেবল মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প এ বিষয়ে আরও জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছে রাজ্যপাল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর ফলে সাংবিধানিকভাবে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 7 মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় ছিলেন। এদিকে শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবনির্বাচিত বিজেপির বিধায়কের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন তিনি। আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যে বিজেপির সরকারি শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।